বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। মন্ত্রীর বিয়েতে বউ পালিয়েছে, এই নিয়ে চারপাশে কানাঘুষো চলতে থাকে। সাংবাদিক হলের চারিপাশে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত। শাহ মিরাজ, যে কিনা এত বছর সিঙ্গেল থেকে কঠোর পরিশ্রম করার পর সফল হয়েছে, তার পেছনে লেগে আছে অহরহ সুন্দরী মেয়ের পরিবার। আজ তারই বিয়েতে কোণে উধাও। বিয়ের এতগুলো অনুষ্ঠানে মেয়ের হাব ভাব দেখলে মনে হতো বিয়েতে শাহ মিরাজের থেকে তারই আগ্রহ বেশি, কিন্তু আজ হঠাৎ বউ নেই। এটা যেন সবাইকে অবাক করে দিল। এই তো কালকের গায়ে হলুদের কথাই বলা যাক। মালিনী আর সোনালি মিলে যখন আয়রাকে নিয়ে মঞ্চে উপস্থিত হলো, তখন আয়রা ওর বান্ধবীদের কানে কানে বলছিল, এই শোন না, আমার এখন খুব নাচতে ইচ্ছা করছে। অবাক হয়ে গেল বান্ধবীরা। আয়রার কানে কানে ওর এক বান্ধবী বলে, মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? আজকে তোর গায়ে হলুদ, আমরা নাচবো, তুই দেখবি। আয়রা মুখ গোমরা করে বলে থাকে। সাথে সাথে আয়রার আরেক বান্ধবী বলে, আরে আজকাল বিয়েতে বউ নাচে, এগুলো কোনো ব্যাপার না। চল আয়ু, আমাদের সঙ্গে নাচবি। সাথে সাথে খুশি হলো আয়রা। ওর বান্ধবীরা মিলে ওকে নাচের মঞ্চে নিয়ে গেল। সবাই মিলে আনন্দে মেতে ওঠে। আজকে তাকে কিনা পাওয়া যাচ্ছে না। কাল তো মিডিয়ার লোকেরা কাগজে ছাপিয়ে দিয়েছিল। মন্ত্রীর হবু বউ বিয়ে করার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। এখন আবার তারাই হেড অফিসে কথা বলছে। স্যার, ব্রেকিং নিউজ, মন্ত্রীর বউ পালিয়েছে। সাংবাদিক কথাটা বলতে দেরি করেছে, কিন্তু তার কান থেকে ফোনটা ছো মেরে নিতে দেরি করেনি রাজ। ফোনটা নিয়ে নিজের কানে রেখেই রাজ বলে, কিসব ভুলভাল সাংবাদিক পড়ছেন আপনারা? একটা খবরও সঠিকভাবে দিতে পারেন না। আব্বে মিয়া, আমার বউ পালাবে কেন? পালিয়েছে তো আমার হবু বউ। অনুষ্ঠানের সবাই যেন এবার নাটক দেখছে। মন্ত্রীর বিয়েতে বউ পলাতক আর মন্ত্রী কিনা রিল্যাক্সে আছে, এটাও সম্ভব? সবার কানাঘুষার মাঝে চিন্তায় পড়ে গেল সর্দার বাড়ির লোকজন। মালিনী ও সোনালি একপাশে কথা বলছে। মাহমুদ সর্দার চুপ করে বসে আছেন। মোহন সর্দার এদিক ওদিক কল করছে, কাউকে পাওয়া গেল না। কাজের সময় কাউকেই পাওয়া যায় না, এতে যেন রাগ তরতর করে বেড়ে গেল তার। দূর থেকে এই দৃশ্য উপভোগ করছে একজন, যার গায়ে সাদা রঙের শার্টের উপর নীল রঙের কোট আর জিন্স পায়ে স্টিলেটো, চোখে সানগ্লাস, মাথায় পনিটেল করা, ঠোঁটে বিজয়ের হাসি। দুজন ব্যক্তির জীবনের কাল হয়ে এসেছে সে। সফলও হয়েছে এখন এই মোহন সর্দার আর শাহ মিরাজের। এদের পতন দেখতেই তো তার আশা। এদের মান সম্মান মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা করে দিতে তার যত প্রচেষ্টা। সে আর কেউ না, ফ্যাশন হাউসের মালিক মেহেরুন জাহান মায়া। লোকের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে চোখটা স্থির রেখেছে মোহন সর্দারের দিকে। মুখে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে, এই শাহমীর রাজের সাথে তুমিও আমাকে আর আমার মাকে অপমান করেছিলে। আজ এই মায়া তোমাদের জনগণের সামনে অপমানিত করলো। হিসাব এখনো বরাবর হয়নি। এটা তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে কেয়া। বলেই মায়া চলে যেতে নেয়, ঠিক তখনই গলা উঁচিয়ে সবার সামনে রাজ বলে ওঠে, আবে মায়াবতী। পা থেমে গেল মায়ার। সাথে সবার চোখ স্থির হলো একদিকে। শাহ মিরাজ, হ্যাঁ, তাকেই দেখছে সবাই। তার দৃষ্টি অনুসারে সামনে তাকাতেই সবাই দেখলো শার্ট কোট পরে দাঁড়িয়েছে একটি মেয়ে। মায়া রাজের দিকে ঘুরতেই সবার ক্যামেরা মায়ের দিকে নিল। ছবি তুলতে থাকে আর বলে, ম্যাম, আপনি মন্ত্রী শাহমীর রাজের বিয়েতে এভাবে চলে যাচ্ছেন কেন? মায়ের এক কথায় উত্তর। কারণ বিয়েটা তো হচ্ছে না। রাজ ফিসেল হেসেই বলে, কে বললো বিয়ে হবে না? বউ ছাড়া বুঝি বিয়ে হয় মিস্টার শাহমীর রাজ? বউ থাকলে তো বিয়ে অবশ্যই হয় মায়াবতী। কি তখন থেকে মায়াবতী মায়াবতী করছেন? আপনি কি আমাকে চেনেন? রাজ অবাক হওয়ার অভিনয় করেই বলে, অনেক হয়েছে মায়াবতী, আর রাগ করে থেকো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করেছ, তাই তো? ওকে বাবা, সরি। এখন সবার সামনে সত্যিটা বলছি আমি। ভ্রুকুটি করে মায়া বলে, কিসের সত্যি? এই যে তোমার আমার অ্যাফেয়ার, এই বিয়ের নাটক যে তোমাকে পেতে সাজিয়েছে। হোয়াট? তোমাকে আমার কাছে ফিরে আনতেই তো আয়রার সাথে মিথ্যে বিয়ের প্ল্যান করেছিলাম।
আয়রা চলে গেছে, কারণ তুমি এসেছো মায়াবতী। রাজের নিকটে তেড়ে আসলো মায়া। আঙুল উঁচু করে কিছু বলতে যাবে অমনি সবার সামনে মায়াকে জড়িয়ে ধরলো রাজ। মায়ের কানে কানে গরম নিঃশ্বাসের সাথে বলতে থাকে, মন্ত্রীকে সিঙ্গেল রাখা কি এতই সোজা? যে যে স্বামী রাজকে সিঙ্গেল লাইফ উপহার দিতে যাবে, তার পাশাটা উল্টে যাবে। মায়ার রক্তিম চোখে তাকালো রাজের দিকে। রাজ মৃদু হেসে তার ফোন বের করলো পকেট থেকে। অতঃপর একটি ভিডিও দেখালো মায়াকে, যেখানে দেখা যাচ্ছে আয়রাকে অজ্ঞান করে গাড়ি ডিকিতে শুয়ে দিয়েছে মায়া। কাউকে মোটা অঙ্কে টাকা দিয়ে গাড়ি সহ তার বিদায় দিয়েছে। এইটা দেখেই মায়া যেন নিস্তব্ধ হয়ে গেল। রাজ ফোন বন্ধ করে পকেটে ঢুকালো। মায়া বলে, আমাকে কি করতে হবে? রাজের ঠোঁটে দুষ্টু হাসি। মায়াবতীকে তার কিছু বুঝিয়ে দিতে হয় না। এই মেয়ে যেন হালকা ইঙ্গিতে সব বুঝে যায়। এই যে ভিডিও দেখে বুঝে গেল রাস্তাকে ব্ল্যাকমেল করছে। রাজ কানে কানেই বলে, আপাতত আমাকে বিয়ে করতে হবে। রাজকে আলতো ধাক্কা দেয় মায়া, কিন্তু এই ধাক্কা দেওয়াটা যেন ব্যর্থ। রাজ তো সরলই না, বরং আরো জোরে জড়িয়ে ধরলো। মায়া দাঁত কটমট করতে করতেই বলে, অসম্ভব, আমি আপনাকে বিয়ে করব না। তাহলে ভিডিও সবাইকে দেখিয়ে বলবো তুমি আমার হবু বউকে কিডন্যাপ করেছ। ভেবে দেখো, ভালো লাগবে তো তোমার স্থান জেলে হলে? মায়া চুপ হয়ে যায়। নিজের পাতা ফাঁদে এখন নিজেই পা দিয়েছে। রাজ বলে, ভেবে দেখো, এই মন্ত্রীকে বিয়ে করলে লাভ আছে, আর বিয়ে না করলে লসে লস। মায়ের রাগ বাড়ছে রাজের প্রতিটি কথার ভাঁজে। সহ্য করতে পারছে না রাজকে। ইচ্ছে করছে এখনই খুন করে দিবে রাজকে, কিন্তু এখন সেই সময় আসেনি। তাকে আর তার মাকে যেভাবে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, ঠিক সেভাবে এদেরকেও বের করবে। তারপর যার যার শাস্তি আলাদাভাবেই দিবে। মায়ার ভাবনার মাঝে রাজ বলে, কি হলো, উত্তর দাও। এতক্ষণ জড়িয়ে ধরে রাখলে তো লোকে বলবে মন্ত্রী বিয়ের আগেই বউকে নিয়ে বাসরে বাসনে পূর্ণ করতে চাইছে। মুখে লাগাম দিন। বিয়ের জন্য রাজি হয়ে যাও, আমি বাসরে ঢুকে দরজা বন্ধ করে মুখে লাগাম দিব। মায়া যখন কোনো কুল খুঁজে পেল না, তখন রাজি হলো। বলো, ঠিক আছে, আমি বিয়ে করব আপনাকে। রাজের এই কর্মকাণ্ড হা হয়ে দেখছিল হিয়া আর সিয়া। মাহমুদ সর্দার অন্যদিকে চলে গেছেন সেই প্রথমেই। রাজ নিজেই তাকে বলেছিল, ছেলের বউ আনতে তুমি ব্যর্থ বাবা, তাই ছেলেকে মাঠে নামতে হবে। এর জন্য তোমার একটু উপকার করা লাগবে। মাহমুদ সর্দার গলা খাকারি দিয়েই বলেন, কি উপকার? তোমার প্রাণপ্রিয় দ্বিতীয় স্ত্রী ও ভাইদের নিয়ে এখান থেকে কেটে পড়ো। কি? এখন তোমরা এই বিয়েতে আমাকে থাকতে দিবা না? আহা, আমি কি এখন বিয়ে করছি যে তুমি এত উত্তেজিত? তুমি তো আমাকে বউ এনে দিতে পারলে না, এখন আমার বউ আমাকে আনতে হবে। বিয়ে করার সময় তোমাকে ডাকা হবে। এখন তোমার বউ আর ভাইদের নিয়ে যাও তো। বেশরম ছেলে, আমার কপালটাই খারাপ। বলে সবাইকে নিয়ে চলে যান মাহমুদ সর্দার। তারপর শুরু হয় মায়ারাজের সাক্ষাৎ। হিয়া চোখের চশমা ঠিক করে সিয়াকেই বলে, ভাই কবে প্রেম করলো বোন? তুমিও যেখানে আমিও সেখানে, কি করে জানবো বলো? ধুর, এতদিন ভাবতাম বয়স হয়ে যাচ্ছে, কিন্তু ভাই বিয়ে কেন করছে না। এখন যখন ভাইয়ের বিয়েতে আনন্দ করতে চাই, অমনি দেখি বউ উধাও। এখন আবার দেখি ভাইয়ের বারবি ডলের মতো কিউট দেখতে গার্লফ্রেন্ড আছে। হিয়া কথা শেষ করতেই ওর কানের কাছে মুখ নিয়ে সে রুদ্র। এতক্ষণ মকটেল কাউন্টারে ছিল সে। এক গ্লাস শরবত হাতে নিয়ে এসেছে সে। হিয়ার কানের কাছে মুখ রেখেই বলে, মন্ত্রীর বিয়ের নমুনা এটা, তুই বুঝবি না হে পাখি। রাগ মিশিয়ে হিয়া তাকালো রোটের দিকে। হাতে মদের গ্লাস দেখে রাগটা বাড়িয়েই বলে, আপনাকে জিজ্ঞাসা করিনি আমি। এটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা হিয়া পাখি, তোর ভাই কি কোনো সাধনা করে রেখেছিল যে বউকে বিয়ের আগে শক্ত করে লম্বা সময় নিয়ে জড়িয়ে ধরবে? শাট আপ রুদ্র ভাই। বারে, মন্ত্রী করবে লীলা খেলা আর আমি বললি দোষ? মুখ ঝাপটি দিয়ে হিয়া বলে, নষ্ট পুরুষ কোথাকার। বলেই চলে যায় হিয়া। রাজ মায়ার থেকে সম্মতি পেয়ে মায়াকে ছেড়ে দেয়। সবাইকে উদ্দেশ্য করেই বলে, তখন মন্ত্র বিয়ে শুরু হোক। আবে সাংবাদিক, হেড অফিসে কল করে জানিয়ে দেন মন্ত্রীর বিয়ে হচ্ছে, শুধু সিনেমাটিক্যাল ভাবে না। মানে আপনারা সঠিক তথ্য না দিলে তো বাংলাদেশে আমার নামে দুর্নাম ছড়াবে, তাই।
রাজের কথা শুনে সাংবাদিকরা লোক দেখানো হাসি দিল। মনে মনে তারাও বলে, আমাদের কি খেয়ে কাজ আছে যে আপনাদের নিয়ে পড়ে থাকবো? আজকাল আসল তথ্য এড়াইতেই তো আপনাদের এই আজাইরা আলাপ প্রকাশ করতে হয়। নইলে আমরা পেট চালাবো কিভাবে? সব দোষ খালি সাংবাদিকের না, কিছু দোষ ওপর মহল থেকেও। রাজের ইশারা পেয়ে হিয়া আর সিয়া নিয়ে যায় মায়াকে। উদ্দেশ্য মায়াকে বউ সাজাবে। চট্টগ্রামের অন্ধকার ঘরের একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ঘুমিয়ে আছে যারা। যারা শরীরে টপস আর জিন্স, গলায় ওড়না পেঁচানো। সেই ঘরে প্রবেশ করলো কালো শর্ট পরিহিত এক যুবক। রুমের দরজা খুলতেই বাইরের আলো এসে যারা চোখে মুখে জলজল করে উঠল। ফর্সা মুখশ্রীর যারাকে দেখে যুবকটি হাসলো। ডান পাশের ত্বকের উপর দিয়ে বাম হাত বিচরণ করতে লাগলো কিছুক্ষণ। সেদিকে মনস্থির রেখে পড়ে পাশে থাকা জগ থেকে পানি নিয়ে যুবকটি পানির বিন্দু বিন্দু ছিটা দিল যারার মুখে। ধীরে ধীরে জ্ঞান ফিরল যারা। চোখ খুলতেই চোখের সামনে যুবকটিকে দেখে ভয় পেল। ভয়তে চোখ বড় বড় হয়ে এলো যারা। শুকনো ঝকিলেই বলল, বীর? শয়তানি হাসি ফুটিয়ে বীর বলে, হ্যাঁ জানেমান, আমি কেমন লাগলো সারপ্রাইজ? যারার আত্মা পালায় পালায় করতেই ব্যস্ত। এমন এক মাফিয়ার সামনে থাকা যে ব্যস্ত এমন এক মাফিয়ার সামনে থাকা যে কতটা ভয়ানক তা সে যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকেই পালায় বেড়ায়। বীর নেশালো দৃষ্টিতে যারার দিকে তাকিয়েছে। যারা ছোটাছুটি করছে, হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে শুধু। বীর এটা দেখে হেসে দেয়, অনেক জোরে হাসে। বীরের মতো শক্তিশালী পুরুষের সামনে হাত পা বাঁধা অবস্থায় বসে থেকে কিনা সে এভাবে পালাতে চায়। বীর যারার চোখের দিকে চেয়ে বলে, কিছু বলতে চাও জানেমান? যারা নীরব, ভয়তে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। বীরের দিকে তাকালেই মনে পড়ে কিছুদিন আগের কথা। তারই চোখের সামনে একটা ছুরি দিয়ে একজন বৃদ্ধের গলার রগ কেটে দিয়েছিল। বীরের সামনে হাঁটু গেড়ে বসে জীবনের ভিক্ষা চাইছিল, কিন্তু বীর পাষাণ পুরুষের মতো চুপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে লোকটির বুকে পা দিয়ে মোচড় দেয়, যেটা দূর থেকে দেখে যারা দৌড়ে পালিয়ে যায়। আর কোনোদিন বীরের সামনে আসবে না বলে প্রতিজ্ঞা করেছে। যেভাবেই হোক পালিয়ে থাকবে সে। পালিয়েই তো এসেছিল কানাডা থেকে। বীর ধরে ফেলতো তাকে। কোনো জায়গায় যেই তার শান্তি নেই। পরিবার বলতে তার খালামণি সোনালি আছে, এখন তার কাছে যেতেও ঘৃণা লাগে। মহিলা তো সুযোগবাদী, যেটা যারার একদম পছন্দ না, তাই তো নিজের খালামণির থেকেও পালায় পালায় করে কানাডা যায়। আবার সেখানে যেয়ে কিছুদিন হাসি খুশি জীবন কাটিয়ে এখন দুর্ভোগ পোহাতে হয়েছে। খালামণির থেকে পালাতে পারলেও বীরের থেকে পালাতে আর পারল না। কান্না পাচ্ছে তার। কেন তার জীবনটা এমন? বাবা মা না থাকলে কি তার কোনো সুযোগ সুবিধা নেই? যারা কান্না করে দেয়, এই কান্না সহ্য হলো না বীরের। যারা দুই পাশে চোখের পানি বীর তার দু হাতের বৃদ্ধ আঙুল দিয়ে মুছে দেয়। যারা এই ছোঁয়াকেও ভয় পাচ্ছে। এই হাত যে মানুষের জীবন নেয়। পলকহীন তাকিয়েছে বীরের দিকে। যারা বীর বলে, কান্না করছো কেন? যারার উত্তর নেই। সেই প্রথম থেকেই যারা চুপ, সহ্য হচ্ছে না বীরের। এবার ধমক দিয়েই বলল, কি হলো বলো? কেঁপে উঠল যারা। কিছু না বলে এখনো তাকিয়ে আছে। বীরের চোখ লাল। যারা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করেই বলে, আমাকে এখানে আটকে রেখেছেন কেন? তুমি দেখে আপনি সম্বোধন যেন সহ্য হলো না বীরের। রাগে মুখ ঠোঁট প্রসারিত করেই বলে, এতদিন তুমি বলে এখন আপনি? বাহ জানেমান, এতটা পরিবর্তন! হঠাৎ কি হলো যে এমন পরিবর্তন আনলে? আমি কি ভুল করেছি যে আমাকে এভাবে উঠিয়ে এনেছেন? আবার সেই আপনি করে বলা তাও কিনা মিনমিন করে সহ্য করতে না পেরে যারার বসে থাকা চেয়ারে জোরে এক আঘাত করে বীর। বেচারি এমনিতেই ভয় পায়, আবার বীর তাকে এমন ভয় দেখাচ্ছে। মনে মনেই ভাবছে, এখন কি আমাকে খুন করে দিবে? তাহলে আমার বাবা মায়ের খুনিকে খুঁজবো কিভাবে আমি? আমি যে তাদের শাস্তি দিতে চাই, ওদেরকে শাস্তি না দিয়ে আমি এক মাফিয়ার হাতে শহীদ হয়ে যাব? বীর কিছু বলতে যাবে অমনি বীরের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে তারেক কল করেছে। বীর রিসিভ করতেই তারেক বলে, মায়া ম্যাম আর মন্ত্রী শাহমির রাজ আজ বিয়ে করতে চলেছে এখন। অবাক হয়ে জোরে চেঁচিয়ে বীর বলে, হোয়াট? ফোনের ওপাশে তারেক ভয় না পেলেও
সামনে বসে থাকা যারা কেঁপে উঠছে, মনে মনে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই লোকের আসল রূপ জানার পর থেকে যেন এই লোকটা বেশি বেশি রাগ দেখাচ্ছে। তারেক ফোনটা কান থেকে আগে থেকে দূরে সরিয়ে রেখেছিল, কারণ সে জানতো এই মাফিয়া একটা চিৎকার দিবে। ভাই বোন দুটোই এক অবাক হওয়ার জায়গায় যেন রেগেতে এসে তেড়ে আসে। তারেক ফোনটা আবারও কানে নিয়েই বলে, জি স্যার, মায়া ম্যামের পাতানো ফাঁদে তিনি নিজে ফাঁদিয়েছেন, যার জন্য এখন কিছু করার নেই। সব কিছু ক্লিয়ার করে বলো। তারেক শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সবকিছুই বলে, যেটা শুনে বীর কপালে হাত দিয়ে বলে, যেমন দেবা তার তেমনই দেবী, ওকে ফোন রাখো, আমি কথা বলছি বোনের সাথে। তারেক কল কাটতেই বীর উঠে দাঁড়ায়, কিছু একটা ভেবে যারার হাতে দড়ি খুলে দেয়। যারা ভাবছে তাকে তো ছেড়ে দিবে, কিন্তু না, বীর যারার হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছে। ঘর থেকে বাইরে এসে যেই বীর গাড়ির দিকে নিয়ে যাবে, যারা হাত ছাড়িয়ে নেই। বীর সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে আছে, যারা কিছু না বলে অন্যদিকে চলে যেতে নাই। পথ আটকে দাঁড়ালে বীর প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? আজ আমার হোস্টেলে। থেকে আমার বাসায় থাকবে তুমি? না। আমি বলেছি হ্যাঁ মানে হ্যাঁ, আর কোনো দ্বিতীয় কথা নেই, চলো আমার সাথে। বলেই যারার হাত ধরে বীর যারা হাত ছাড়িয়েই বলে, আমার ব্রেকআপ চাই বীর। কথাটা আস্তে করে বলে যারা, যেটা শুনতে পেলেও রাগে গজগজ করতে করতে বীর বলে, কি বললে আবার বলো। যারা আবারও বলে, আমি এই সম্পর্কে থাকতে চাই না, আমি ব্রেকআপ করতে চাই। বীর আলতো হাসে। তুড়ি বাজাতেই বডিগার্ড বেরিয়ে আসে, যাদের প্রত্যেকের পকেটে পিস্তল। যা দেখে যারার অবস্থা খারাপ। বীর হাস্যজল মুখেই বলে, এখন বলো ব্রেকআপ চাই তোমার। যারা ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়েই বলে, না না না। বীর এবার গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে ওঠো জানেমান। যারা গাড়িতে উঠতেই বীর তার পাশে বসে। যারা জানালা ঘেঁষে বসে আছে, এটা দেখে বীর রক্তিম চোখে তাকিয়ে আছে। যারা বীরের মুখের দিকে তাকিয়ে বীরের কাছে এগিয়ে আসতে আসতে মনে মনেই বলে, কেন যে এর আইডেন্টি না জেনে এর সাথে প্রেম করেছিলাম, এখন ভোগ করতে হচ্ছে। বীরের কাছে সে বীরের বাম হাত ধরে বসে থাকে। যারা বীর হেসে দেয়, ফোন হাতে নিয়ে কল করে মায়ের কাছে। তাকে কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত নেওয়ার মানে কি বুঝতে পারছে না সে। মায়া তো রাজকে ঘৃণা করে, কেন ঘৃণা করে এটা জানে না বীর। শুধু জানে মায়া সহ্য করতে পারে না রাজকে নিয়ে। ট্রমা থেকে মায়াকে বের করতে তাকে অনেক সময় ব্যয় করতে হয়। রাজের কথা জিজ্ঞাসা করলে মায়া চুপ করতো, নয়তো ফুসফুস করতো। প্রথম দিকে তো কানে হাত দিয়ে কান্না করতো। আজ আবার কি হলো, তার রিং হয় ওপাশ থেকে, কিন্তু রিসিভ হয় না। বীর বুঝলো মায়া রিসিভ করবে না এখন, তাই আর চেষ্টা করলো না। মায়া তার সব সময় মতো কল ব্যাক করবে। রাজের ফোনে কল দিতেই ওপাশ থেকে কেটে দিচ্ছে। শুধু রাজের ফোন থেকে একটি মেসেজ আসে, ভাইয়ের বিয়েতে তো আসতে পারলি না, এখন ভাইয়ের শালা হওয়ার জন্য প্রস্তুত হ। এত কল দিয়ে জ্বালাবি না, শালা আমার বিয়ে নিয়ে কেউ ভাবে না, যা করার আমাকেই করতে হয়। মেসেজ দেখে বীর হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। যদিও সে জানে রাজ কেমন, কিন্তু মায়ের কথা ভেবেই তো তার দুশ্চিন্তা হচ্ছে। বীর চায় আগে সবকিছু সমাধান করে তারপর মায়ের সাথে রাজের বিয়ে দিতে, কারণ মায়ের যে একটা স্বপ্ন আছে। হঠাৎ করে আজই স্বপ্ন পূরণ না করে বিয়ে করবে, এটা মানতে পারছে না বীর। মায়ের জীবনে নতুন কোনো ঝর্ণা আসলেই হয়। বিয়ের আসরে মায়াকে বসানো হলো। এটি কিছুক্ষণ পর পিয়াস সর্দার বাড়ির সবাইকে নিয়ে আসে। বিয়ের আসরে অন্য মেয়েকে দেখে কপাল কুঁচকে এলো সবার, শুধু মাহমুদ সর্দার বাদে। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার সুপুত্র কোনো অঘটন ঘটাতে চায়। মালিনী এসে মাহমুদ সর্দারের কাছেই বলে, এই মেয়ের পরিচয় কি? কিছুই তো জানি না, তুমি এভাবে ছেলেকে যার তার সাথে বিয়ে দেবে? মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলে, এই মেয়ের একটু পর থেকে একটাই পরিচয় হবে, একটা উন্মাদ রাগাহীন ছেলের বউ হবে সে। এটাই কি মেয়েটা নিয়ে দুশ্চিন্তা করার মতো বিষয় না? মালিনী বিরক্ত হয়ে বলে। ধ্যাৎ। সোনালি আর মোহন সর্দার এখনো দেখছে মায়াকে। মোহন সর্দার মায়াকে দেখে রাগী কণ্ঠে বলে, এই মেয়ে তো ফ্যাশন হাউসের মালিক। সোনালি অবাক হয়ে বলে, তুমি একে চেনো? চিনব না কেন?
এই মেয়ে বড়ই দ্রুত। আমার অনেক বড় একটা ডিল এই মেয়ের জন্য ক্যান্সেল হয়েছে, যেখানে আমার 20 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছিল। এই মেয়ে এই বাড়িতে বিপদের আশঙ্কা নিয়ে আসছে, এটা আমি বলে দিলাম। সোনালি কথাটা পাত্তা না দিয়েই বলে, এসব বাদ দাও তো, ব্যবসার ক্ষেত্রে লাভ লস করতে গেলে তো এমন হতেই হয়। আমি শুধু ভাবছি এই মেয়েটাও তো আস্ত একটা ব্যাংক, ফ্যাশন হাউসের মালিক মানে তো কোটিপতি। মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। গাঢ় নীল রঙের লেহেঙ্গার সাথে ডায়মন্ডের সেট, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক, চোখে স্মোকি আইশ্যাডো, দেখতে পুরো বারবি ডল লাগছে মায়াকে। আশেপাশে লাইটগুলো তো আছেই মায়াকে আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। মায়ের চোখ মোহন সর্দারের দিকে থাকলেও মায়ের পাশের জনের চোখ একমাত্র তার দিকে। মায়ের দিকে তাকিয়ে থেকেই বলে, হায় হায় মায়াবতী, এই লিপস্টিক এখন না দিলেও পারতে। মন্ত্রীর হার্টবিট এখানে শেষ হয়ে যাচ্ছে। মায়া রাগি চোখে রাজের দিকে তাকিয়ে দাঁতগুলো কটমট করে তেজ দেখিয়েই বলে, এখনই শেষ করে ফেলুন আপনার হার্টবিট, অন্তত আমাকে বিধবা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। মায়ের তেজি কথা গায়ে মাখল না রাজ। বুকের বাম পাশে হাত রেখে বলে, আমার হার্ট এতটাও দুর্বল না, এটা শুধু রোমান্সের জন্য বিট করে, মরার জন্য না। মায়ের চোখ সরিয়ে নিল। মিলি এসে দাঁড়ালো সিয়ার পাশে, বলল, শুনলাম বউ নাকি পালিয়েছে, এখন কাকে বিয়ে করবে? সিয়ার সামনের দিকে চোখ দিয়ে ইশারা করেই বলে, যাই বলো না কেন, এই ভাবি কিন্তু আগের মেয়েটার থেকেও সুন্দরী। অবশ্য এটাই নাকি আমাদের আসল ভাবি হবার কথা। আয়রার সাথে নাকি বিয়ের অভিনয় করেছিল ভাইয়া, আমাদের এই ভাবিকে বিয়েতে আনার জন্য। কি বলিস, এত সিনেমার কাহিনী? জীবনটা সিনেমা থেকে কম কিছু নাকি? তাও ঠিক। আচ্ছা, আমি মকটেল কাউন্টার থেকে ঘুরে আসছি। হুম। মিলি মকটেল কাউন্টারে যেতেই কারোর সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার কারণে মুখের সামনে কিছু ছোট ছোট চুল চলে আসে মিলির। চুলগুলো কপাল থেকে ঝরিয়ে সরিয়ে দিতেই যেই ধাক্কা লাগা ব্যক্তির দিকে তাকায়, অমনি মিলি মুখে হাসি ফোটায়। মিলির সামনে দাঁড়িয়ে আছে তারেক। তারেকের কানে ব্লুটুথ। মিলির দিকে তাকিয়েই বলে, সরি ম্যাম। বলেই চলে যায় তারেক। মিলি এখনো তারেকের দিকে তাকিয়ে থেকে বলে, হাই, কালোর মধ্যেও কি কিউট লুক, ওরাই ব্ল্যাক ডায়মন্ড। মায়ারাজের বিয়ে শুরু হবে। সবাই মিলে কাজীকে খুঁজতে শুরু করেছে। কাজী এসেছে ঘন্টা 2 হবে, কিন্তু এখন তাকে খুঁজে পাচ্ছে না। অবশেষে সবাই পানির শব্দ পেয়ে খাবারের দিকে একটি টেবিলে তাকালো। রুদ্রর হাতে জগ। কাজী মাত্র ঘুম থেকে উঠেছে। আসলে সে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গেছে নিজেই জানে না। হঠাৎ ঘুমের মাঝে এভাবে মাথা ও মুখে পানি পড়ার কারণে লাফিয়ে উঠেছে সে। কাঁপতে কাঁপতেই বলে, আরে বউ, আমি বাজারে যাচ্ছি। কাছে দেখা সবাই এমন দৃশ্য দেখে হেসে দেয়। মাহমুদ সর্দার সেদিকে এসেই বলে, কি হয়েছে? রুদ্র চেয়ারে হাত রেখে বলে, আরে বড় বাবা, এই কাজই তো ব্রোর বিয়েতে এসে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের বউকে মিস করে। রাজ এদিকে এগিয়ে এসে শুনতে পেল রুদ্রের কথা। কাজের উদ্দেশ্যে রাজ বলে, আরে কাজী, তুমি তো দেখছি আসলে একটা পাজে। আমার বিয়েতে এসে আমার গলায় এখনো বউ ঝুলিয়ে না দিয়ে নিজেই বউয়ের স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে। কেন ভাই, তুমি কি আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে বউয়ের কাছে যেতে পারো না? কাজী মিনমিন করেই বলে, বউ ছাড়া বিয়ে দেবো কিভাবে? রুদ্র ঠোঁটটা ব্যাখ্যা করেই বলে, নাও, বেটা কাজই তো ঘন্টা 2 ধরে বিয়ে বাড়িতে ঘুমিয়েছিল, তাহলে বউ যে বদল হয়েছে জানতেই পারলো না। রাজ কাজের দিকে তাকিয়েই বলে, শোনো ভাই পাজিমার্কা কাজী, এই সর্দার বাড়ির পুরুষদের একটা রেকর্ড আছে, এরা 2টা করে বিয়ে করে। সেখানে আমি এখন একটাও বিয়ে করিনি। তুমি ভাবলে কি করে যা যে সেন্টারে স্বামীর রাজ বিয়ে না করে চলে যাবে? কাজী শুকনো ঢোক গিলেই বলে, বউ না পালিয়েছে? আরে মিয়া, আপনার প্রথম বউ মারা যাওয়ার পরে কি আপনি বউ ছাড়া আছেন যে আমার বিয়ে থেকে বউ পালালে সন্ন্যাসী হয়ে বসে থাকবো? একটা গেছে, আরেকটা এসছে। এত তাড়াতাড়ি আরেকটা মেয়ে পেয়েও গেলে? রুদ্র পেছন থেকেই বলে, আপনি আরেক ঘুম থেকে উঠলে আরেকটা মেয়ে এনে দেবো, সে আর কেউ না, আপনার ঘরের বউ। এটা বেশি কথা না বলে যেই মেয়েই হোক আপনি বিয়ে দিয়ে দেন ওদের। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার আসরে যে বসতে লাগো, আমি কাজীকে নিয়ে আসতে রাখি।
রাজ চলে গেল মায়ের কাছে। মায়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, পাজি বেটা কাজে আসছে আমাদের বিয়ে দিতে আজই। তো আমি কি করব? বিয়ের পর বাসরের জন্য অপেক্ষা করবে। মায়া চোখ সরিয়ে তাকালো কাজের দিকে। কাজী এসে মায়াকে দেখে বলে, বউ মনে হয় রেগে আছে। আপনি আরও দেরি করলে আমাকে আস্ত গেলে খাবে। এখন শুরু করুন বিয়ে। এভাবে বসে থাকা সম্ভব না। বাসায় যাবো তো। রুদ্র রসিকতা করেই বলে, বিয়ের পর বাসায় যেয়ে তো সেই ঘরে ঢুকবে, তার জন্য এত ব্যস্ততা কেন ব্রো? রাজ রুদ্রকে কিছু বলতে যাবে তার আগেই আহান সর্দার এসে মাথায় চাপড় মেরেই বলে, ভাইয়ের সাথে এভাবে কথা বলে? আশেপাশে ছোট বড়রা আছে, দেখো না। রুদ্র মাথায় হাত বোলাতে বোলাতে পেছন ফেরে। দেখলো হিয়া এসে বিড়বিড় করেই বলে, একদম ঠিক আছে। রুদ্র চোখ টিপ দেয়, সাথে সবার আড়ালে একটা উড়ন্ত চুমু দেয়, যেটা দেখে হিয়া রাগ দেখিয়েই বলে, নষ্ট পুরুষ একটা, বাইরের মেয়েদের সাথে নষ্টামি করে, আবার আমাকে ইঙ্গিত করছে। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়েতে নিয়ম অনুযায়ী কিছু কথা বলে রাজের উদ্দেশ্যে কাজে জিজ্ঞাসা করে। দেনমোহর কত? রাজ আরামের সহিত রাজকীয় চেয়ারে পিঠ রেখেই বলে, সর্দার মহলটাই আমি তার নামে লিখিয়ে দিতে চাই। টাকার পরিবর্তে এটা সম্ভব হবে কি? মায়া এটা শুনে রাজের দিকে চোখটা ঘোরালো। এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো তার জন্য প্লাস পয়েন্ট। মাহমুদ সর্দারের বুকে হাত বিড়বিড় করেই বলে, বিয়ে করতে এসেছো নাকি বাবা মাকে পথের ফকির করতে? কাজী অবাকের সাথেই বলে, সম্ভব। মিয়া বিবি রাজি থাকলেই সম্ভব। তাহলে রেখে দিন। পুরো সর্দার মহল তাকে দিয়ে আমি তাকে কবুল করে নিচ্ছে। মোহন সর্দার হুঙ্কার দিয়েই বলেন, মগের মুন্ডুম নাকি? আমাদের বাড়িটি এই মেয়ের নামে কেন দিবে? তোমাদের আবার বাড়ি কোনটা? আমি তো আমার রাজ্য আমার রানীকে দিচ্ছি। বর্বর দিনমোরের ব্যাপারে তুমি কথা বলার কেউ না। মায়ার ঠোঁটে বিজয়ের হাসি। যে প্ল্যান করেছিল তার ঊর্ধ্বে কাজ চললেও তার কপালটা আজ খোলা ছিল, তাই তো চাহিদার ঊর্ধ্বে কিছু পেতে চলেছে। মালিনী, সোনালী ও মোহন সর্দার যেন ক্ষিপ্ত হয়ে আছে। রাজ ওদেরকে পাত্তা না দিয়েই বলে, স্বামীর অর্থ সম্পদের উপর হক তো স্ত্রীর। আমি আমার মহল আমার স্ত্রীকে নির্দ্বিধায় দিয়ে দেব, তাতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। মোহন সর্দারের জবান বন্ধক, কারণ তিনি এই মহলে তার অংশের বিনিময়ে রাজা থেকে প্রমাণস্বরূপ অঢেল টাকা নিয়েছেন, যার জন্য তাকে এখন মুখ খোলা মানায় না। তবে থেমে থাকেনি সোনালী। মোহন সর্দারের বউ সোনালী শয়তানি বুদ্ধি নিয়ে বলে, আহান ভাইয়ের তো কোনো মতামত থাকতে পারে, সেও এই পরিবারের সন্তান, তার তো কোনো দায় নেই। রাজ সরু চোখে তাকালো আহান সর্দারের দিকে। আহান সর্দার মৃদু হেসেই বলেন, আমি নিজে যতটুকু অর্জন করেছি এবং আমার দুই পুত্র আদ্র এবং রুদ্র যা আছে তাতেই আমার সব হয়ে যাবে। বাবার দ্বিতীয় পক্ষের সন্তান হওয়া আমাকে আলাদা সম্পত্তি লিখে দিয়েছে বাবা, সেটা বাবা জীবিত থাকা অবস্থায় আমরা ভাইয়েরা মিটিয়ে নিয়েছি। বর্তমানে রাজের কারণে জয়েন্ট পরিবার হয়ে এই জমির উপর আলাদা বাড়ি করে আছি, এছাড়া আমার কিছু চাই না। অবশেষে ঝামেলা মিটিয়ে মায়ারাজের বিয়ে সম্পন্ন হলো। সবকিছু সমাধান হয়ে যাওয়ার কারোর কোনো কথা থাকে না। মিডিয়ার লোকেরা এসে প্রশ্ন করছে রাজকে। একজন সাংবাদিক বলে, ভালোবাসা নারীকে নিজের করে পাওয়ার অনুভূতি কেমন? রাজ ক্লান্ত ভঙ্গিতেই বলে, আর অনুভূতি? মন্ত্রী হয়ে পড়েছি তো বিপদে। বিয়ে করেছি, কোথাও এখন বউয়ের সাথে রোমান্টিক ছবি তুলবো তা না। এখন আপনাদের এক একজনের প্রশ্নের উত্তর দিতে দিতে বিয়ের সময়টা পার করে দিতে হবে। সাংবাদিক লজ্জা পেল যেন, একটু ঝেড়ে কেসেই বলে, দুঃখিত স্যার। সাংবাদিকের পাশে থাকা মেয়েটি কানে ফিসফিস করেই বলে, হয়েছে শান্তি, বারবার বলেছিলাম অদ্ভুত প্রশ্ন করবি না, তোর তো আবার আমার কথা শুনতে ইচ্ছা করবেই না। সাংবাদিক ছেলেটি বলে, আমি কি করব? হেড অফিস থেকে উদ্ভট প্রশ্ন লিখে দেয় কেন? আমি তো অন্যের গোলামি করে খাই, আমাকে যে বিষয়ে সাংবাদিকতা করতে বলবে আমি তো তাই করব। রুদ্র ওদের পাশ দিয়েই যাচ্ছিল। ওদের কথাগুলো শুনতে পেয়ে বলে, বর্তমান সময়ের সাংবাদিকতা করা আর নিজেকে ম্যানহোলের ময়লা পানিতে গোসল করানো এক। সাংবাদিকের পাশের মেয়েটি হেসে দেয়। রুদ্র তাকে চোখ টিপ দিয়ে চলে যায়। এই দৃশ্য নজরে এড়ালো না হিয়ার। এখানেও একটা মেয়েকে চোখ টিপ মারল রুদ্র।
রেগে নাক ফুলে উঠেছে তার, বিড়বিড় করেই বলে, নষ্ট পুরুষ। বিয়ের পর এখন সবাই খাওয়া দাওয়া করাতে ব্যস্ত। হিয়া আর সিয়া মিলে মায়াকে নিয়ে একটি টেবিলে বসেছে। মায়ার পাশে রাজকে বসানো হয়েছে। সামনে বড় একটি রাজকীয় থালি সাজানো, বিরিয়ানি, রোস্ট সহ আরো খাবার দিয়ে সাজানো প্লেটের ছবি তুলেছে আশেপাশের অল্প বয়সী ছেলেমেয়েরা। রাজ এটা দেখে চুপ করে বসে আছে। সবকিছুর একটা বয়স থাকে, যার যেটা ভালো লাগে সে তাই করুক। বাচ্চারা ছবি তোলা শেষ করতেই মিলি বলে, ভাইয়া আর ভাবি, তোমরা এখন একে অপরকে খাইয়ে দেবে, আমি তোমাদের রোমান্টিক ছবি তুলবো। রাজকে খাইয়ে দিতে হবে শুনেই রাগ মাথায় চেপে বসলো মায়ার। চেয়ার ছেড়ে উঠতে যাবে অমনি মায়ার হাত ধরে আটকে দিল রাজ। মায়া আর উঠতে পারল না। রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠেই বলে, এখান থেকে উঠবে না মায়াবতী। যদি ওঠো তাহলে কিন্তু আমি বলিউড স্টাইলে তোমাকে খাইয়ে দেব। মায়া চোখ বড় বড় করেই তাকালো। চোখের সাদা অংশে লাল রং ধারণ করেছে। বোঝা যাচ্ছে অতিরিক্ত রাগ চেপেছে মায়ার মাথায়। রাজ থালি থেকে একটি রোস্ট হাতে নিয়ে মায়ার মুখের সামনে তোলে। মায়া চুপ করে বসে আছে। যে ধরেছে খাবে না সে রাজের হাতে। মিলি কয়েকটা ছবি তুলে নিল। ছবিগুলো দেখতে দেখতেই বলে, ডান, এখন তোমরা তোমাদের ইচ্ছে মতো খেতে পারো, আমি যাই কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আসি। মিলি চলে যায়। রাজ এখনো রোস্ট হাতে মায়ের চোখের দিকেই তাকিয়ে আছে। মায়াও তাকিয়ে আছে রাজের দিকে। দুজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজন তাকিয়ে আছে চোখ দিয়ে গিলে খাওয়ার জন্য, তো আরেকজন তাকিয়ে আছে প্রেম নিবেদনের জন্য। দুজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। মায়া এক দৃষ্টিতে চেয়ে আছে রাজের দিকে। রাজ বলে, খাবে না? মায়া এখনো দেখছে রাজের মুখ। এক সময় তাকেই তো পুতুল বর ভেবে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসা সে নিজেই নষ্ট করে দিল। যখন সবাই মিলে তার মাকে অপমান করেছিল, তখনই রাস্তাকে অত্যাচার করেছিল। সেই বিষাক্ত মুহূর্তের কথা মনে পড়তেই রাজের হাত সরিয়ে দিল মায়া। বর্তমান সময়টা সবার চোখকে এড়াতে মায়া বলে, আমি রোস্ট খাই না। সিয়া মায়ার উদ্দেশ্যেই বলে, তাহলে অন্য খাবার খাও ভাবি। যদি ঝাল প্রিয় হয়ে থাকে তো টিকিয়া খেতে পারো, অনেক মজা হয়েছে। হিয়া মুখ ভেঙচি দিয়েই বলে, তুই ডাক্তারি পড়িস নাকি অন্য কিছু? আমার সন্দেহ হয়। প্রকোচকে সিয়া বলে, এই কেন বলতো, এতগুলো আনহেলদি খাবার খাচ্ছিস কিভাবে? ডাক্তার হলেই কি এসব খাবার খাওয়া যাবে না? কোন বইয়েতে এমন কথা লেখা আছে? উল্টো খাবার মেনটেন করা উচিত রোগের বা শরীরের উপর নির্ভর করে। আমার শরীরে এমন কোনো সমস্যা নেই যে আমি মেনটেন করে খাবো। মোটা হয়ে যাবি তো। মোটা হলে আমার শরীর হবে, তোর শরীর তো শুকনা থাকবে, তাতে তোর সমস্যা কি? আমার বোন তুই, তোর কিছু হলে বাবা মা চিন্তা করে অস্থির হয়ে যাবে, তাই তো আমাকে ভাবতে হবে। আইসে আমার বড় ভাবনা অলি। চল ফোট, তুই ফোট, আমাকে খেতে দে। গেল তুই, কলিজা ভরে গেল। তোর হবু জামাই যখন দেখবে তুই একটা ভুটকি, তখন সে পালাবে দেখিস। এই একটুও না, আমার হবু জামাই মোটেই আমার মোটা হওয়ার জন্য পালাবে না, বরং সে আমাকে ভালোবাসবে, দেখিস তুই। ভুটকির প্রেম দেখার ইচ্ছা নেই, শর্ত একটু খেলে যদি ভুটকি হই তাহলে তুই কি শাকচুন্নি? আমি তোর মতো খাওয়া নিয়ে পড়ে নেই। হ্যাঁ, তাই তো 2 বার বিরিয়ানি নিয়েছিস। 1 চামচের অর্ধেক বিরিয়ানি নিয়েছিলাম, তাই 2 বার নিয়েছি। তোর মতো আস্ত আস্ত এতগুলো টিকিয়া খাচ্ছি না। আবার সামনে থেকে সরে যা, তুই আমার খাওয়াই নজর দিবি না। সিয়া চেঁচিয়ে বলল। হিয়া আরো জোরে চেঁচিয়ে বলে, 100 বার দেব, তোর কিছু হলে আমার বাবা দুশ্চিন্তা করবে, এটা আমি হতে দেব না। আইসে আমার বাবার মেয়ে, ওটা আমারও বাবা। তোর 2 সেকেন্ড আগে আমি এসেছি বাবার মেয়ে হয়ে। বাবার মেয়ে না, মেয়ে নামে বিপদ হয়ে এসেছিস। উষ্টা খাবি কিন্তু হিয়া। আয় না আমার সামনে, আমারও পা আছে,
তুই একটা দিলে আমি দুইটা দিতে পারবো। এদের ঝগড়া যেন বেড়েই যাচ্ছে। ঝগড়া দেখতে দেখতে রাজ মাথায় হাত দিয়ে বলে, আমার বিয়েটা পার হলো মেয়েটার উত্তর দিতে দিতে, আর এদের ঝগড়া দেখতে দেখতে। কাজী দূরে বসে খাবার খাচ্ছিল। এদের দুই বোনের ঝগড়া দেখে গালের খাবার চিবোতে চিবোতে বিড়বিড় করেই বলে, এটা বিয়ে বাড়ি নাকি নাট্যমঞ্চ? এমন বিয়ে বাপের জন্মেও দেখিনি। একবার বউ পালায়, তারপর বউ আরেকটা আসে, সেও আবার অগ্নিরূপী। এখন আবার বর বউয়ের খাওয়ার মাঝে দুই বোনের ঝগড়া। সিয়া আর হিয়ার ঝগড়া এতটাই বেড়ে গেছে যে সেখানে মাহমুদ সর্দার ও পুরো পরিবারের লোক জড়ো হয়। মাহমুদ সর্দার এসে প্রশ্ন করেন, এখানে কি হচ্ছে এগুলা? রাজ আফসোসের সাথেই বলে, তোমার দুই মেয়ে আমার বিয়েতে এসে ডিসকাস করছে তারা কে কখন পৃথিবীতে ডাউনলোড হয়েছিল। এক একজনের কি চিন্তা বাবাকে নিয়ে যে ভাইয়ের বিয়ে হয়েছে, এক একজনের কি চিন্তা বাবাকে নিয়ে যে ভাইয়ের বিয়ে হয়েছে, এটা মনেই নেই। অথচ এর ঝগড়ার সূত্রপাত আমার বউকে খাওয়ানো নিয়ে। এই ছেলের বেফাস কথার জন্যই মাহমুদ সর্দার এদিকটাই আসেনি। তিনি অন্য টেবিলে বসে খাচ্ছিলেন, ছোটদের বর বউয়ের পাশে রেখেছিলেন। কিন্তু কথায় আছে না, সুখ সবার কপালে সয় না। মাহমুদ সর্দারের হয়েছে সেই দশা। ছেলের থেকে দূরে থাকার চেষ্টা ব্যর্থ করলো তারই আরেক রক্ত শিয়া আর হিয়া। এরা দুই বোন ঝগড়া না করলে মাহমুদ সর্দার এখানে আসতেন না। রাজের এমন কথা শুনতেনও না। মাহমুদ সর্দার দাঁত চিবিয়ে চিবিয়ে বলেন, তোমার বউ খাচ্ছে না বলে খুব আফসোস হচ্ছে তোমায়? আমার 10টা না 5টা না, আবার আমার পূর্বপুরুষের মতো 2টা করেও না। আমার তো একটা মাত্র বউ। এই বউকে তো 3 বেলা খাইয়ে লকারে তালা মেরে রাখতে হবে। মাহমুদ সর্দার মাঝে মাঝে চিন্তা করেন, এই দ্বিতীয় বিয়ে না করলে তিনি হয়তো মহৎ কাজ করতেন। কোন দুঃখে বাবার অনুরোধে রাজি হয়। এখন কপাল চাপড়াচ্ছেন বাবার কথা শুনতে, যে ছেলের কাছে 3 বেলা খোটা শুনছেন। এই মাহমুদ সর্দারের বাবারও তো 2 বিয়ে। মাহমুদ সর্দারের বাবা মহসিন সর্দারের প্রথম স্ত্রী থেকে 2 সন্তান হয়। বড় সন্তান মাহমুদ সর্দার ও ছোট সন্তান মোহন সর্দার। মহসিন সর্দারের দ্বিতীয় স্ত্রী ঘরে হয় আহান সর্দার। মাহমুদ সর্দারের প্রথম স্ত্রী মারা যাওয়ার কারণে তারই শালী মালিনীকে বিবাহ করেন। এর কয়েক বছর পর মোহন সর্দার তার প্রথম স্ত্রী ও সন্তানকে ত্যাগ করে ঘরে আনেন সোনালীকে। তবে বর্তমানে এক বিয়েতে সন্তুষ্ট হয়ে আছেন আহান সর্দার। স্ত্রী অবনীর মৃত্যুর পরও এখনো বিবাহ করেননি তিনি। তাই রুদ্র গর্বের সাথেই বলে, একটু মিস্টেক করলে ব্রো। তোমার বংশে তো আমার বাবাও আছে, সে কিন্তু আমার মা মারা যাওয়ার পরও স্টিল দেবদাস। রাষ্ট্রটা বেঁকিয়ে বলে, ওরে বেটা রুদ্র, তোর তো কপালটাতেও ভালো। আমার তো দাদা বাবা কাকা সবাই গোল মেরে দিল, এদিকে থেকে আহান কাকু পিছিয়ে। আফসোস হয় আমার তার জন্য। মায়া এদের কথার কিছুই বুঝতে পারছে না। এই দ্বিতীয় বিয়ের কাহিনী কি? মায়া তো শুধু জানে মোহন সর্দারের কথা, মাহমুদ সর্দারের দ্বিতীয় বিয়ে, আবার তাদের দাদারও দ্বিতীয় বিয়ে ছিল। এত কিছু মায়া জানে না। সব থেকে বড় কথা, এইটুকু সময়ের মধ্যে এদের কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। এগুলো দেখে মাথা ভন ভন করছে মায়ার। শুধু মায়ার না, তারেক নিজেরও এদের কাণ্ড দেখে অবাক। সাথে আবার আছে মিলির ঝামেলা। মিলি তার সাথে নিজে এসে একটু আগে পরিচিত হয়ে গেল। একটু পরপর এসে এক একটা আবদার করে যাচ্ছে, কখনো ছবি তুলে দেওয়ার জন্য, তো আবার কখনো ডান্স করার জন্য। কাজই তার মন মতো বিন্দাস খাবার মুখে ঢোকাচ্ছে আর এদের কথার মারপ্যাচ দেখছে। পাশে তাকিয়ে দেখলো উকিলও বসে এই ঝগড়া দেখছে। কাজী তার মুখটা এগিয়ে উকিলের কাছে এনেই বলল, বুঝলেন উকিল সাহেব, নসিবে থাকলে মন্ত্রীর বাড়ির ঝগড়াও দেখা যায়, যদি থাকে কোনো কিছু করার যোগ্যতা। এতগুলো বিয়ে দেখেছি, এরকম অদ্ভুত বিয়ে প্রথম দেখলাম। উকিলের কথা শুনে কাজী মাথা ওপর নিচ করলেন। যারার হাতটা ধরে টানতে টানতে নিজের বাড়ির ভেতর ঢুকছে পীর। যারা মুখ ফুটে কিছুই বলছে না, মনে মনে সুযোগ খুঁজছে, একটা চান্স পেলে সে পালাবে এখান থেকে। পীর যারাকে ওপরে নিয়ে যাবে তখনই সিঁড়ি দিয়ে নিচে নামে মৌ। বীরকে প্রশ্ন করে, এই মেয়েটা কে ভাই? বীর থেমে যায় সেখানে। মৌকে দেখেই বলে, তোর ভাবি। মৌ খুশি হয়, কিন্তু যারাকে এইভাবে টানতে দেখেই বলে, ভাবিকে এভাবে টানছো কেন?
কারণও তোর ভাবি হতে চায় না তাই। কেন? আমি কি দোষ করেছি? যারা এদের কথা শুনে অবাক। বীর বলল, কোন দিক দিয়ে মৌ নিয়ে গেল? কোন দিক দিয়ে? বীর বলে, এটা তোকে ভাবতে হবে না, বোন যে বিয়ে করেছে এটা শুনেছিস? কোন বোন? তোর আর আমার বোন মায়া। মৌয়ের চোখ যেন কোটর থেকে বের হলো। অবাকের সাথেই বলে, কি বলছো তুমি এসব? আপু কেন বিয়ে করবে, তাও আবার আমাদের না জানিয়ে? করেছে বিয়ে, তাও আবার মন্ত্রীকে। কিন্তু আমাদের না বলে কেন? কাহিনী আছে তাই পরে বলেছি, আগে ওকে ঘরে রেখে আসি। মৌ বাধা দিয়েই বলে, ভাবিকে আমার ঘরে রেখে আসো, তোমাদের ঘরটা আগে সাজাই, তারপর যাও। বীর আর যারা অবাক হলো। বীর মৌয়ের দিকে ফিরেই বলে, আমার ঘর সাজাবি কেন? আমার দুই ভাই বোন আজ আমাকে না বলে একজন ভাবি তো আরেকজন দুলাভাই গিফট করছে। যদিও আমাকে ভাবি তেমন পছন্দ করে না, কিন্তু আমার তো তোমাদের প্রথম রাতটা সুন্দর করে সাজিয়ে দেওয়া উচিত। আফটার অল বাসর তো আর বারবার আসবে না। বাসর? অবাক হয়ে বলে যারা। মৌ বলে ওঠে, হ্যাঁ বাসর, বিয়ের প্রথম রাতটাই তো বাসর রাত। তোমাকে তো বউ সাজিয়ে দিতে হবে। আমি পার্লারের লোককে কল করে ডাকবো আর তোমাদের ঘরটা সাজিয়ে দিব। তুমি আমার ঘরে থাকো। যারা বিড় করেই বলে, বিয়ের আগে বাসর? বীর হেসে দেয়। হো হো করে হাসতে হাসতেই বলে, ওরে গাধি, আমাদের এখনো বিয়ে হয়নি, তবে বোনের আজ বিয়ে হয়েছে। আমি যারাকে বিয়ে করব ধুমধাম করে, তুইও আনন্দ করবি বিয়েতে। খুশি হলো মৌ। বলে, তাহলে ভাবি, না মানে হবু ভাবি কোথায় থাকবে? তোর রুমের পাশের রুমটায়। বলেই যারার হাত ধরে নিয়ে গেল। বীর রুমে এসে যারার হাত ছেড়ে দিল। দরজাটা পা দিয়ে চাপিয়ে দিয়েই বলে, তো জানেমান পছন্দ হয়েছে বাড়িটি? যারা কোনো কথা বলে না। এতক্ষণ অনেক জোরে ধরেছিল হাত। অবশ হয়ে আছে, মাংস ডুবে লাল হয়ে আছে জায়গাটা। একটু আগেই গাড়ি থামতে বীরের আড়ালে যারা আবারও পালানোর জন্য দৌড়ে চলে গিয়েছিল। পালাতে পেরেছিল, কিন্তু তার দৌড়ার বীরের গাড়ির স্পিড তো এক না। যারা দৌড়ে বহুদূর চলে গেলেও বীর তার গাড়ি নিয়ে সামনে চলে আসে। এখন যারা ভয়তে চুপ আছে, কিছু বলতেও ভয় লাগছে। মনে পড়ে যাচ্ছে বীরের সেই ভয়ানক রূপ। নিজ হাতে খুন করতে দেখেছিল বীরকে। যারা কিছু বলছে না দেখে বীর যারার হাত আবারও চেপে নিজের কাছে আনে। যারার কোমরে আর এক হাত রেখে চোখ লাল করে হুঙ্কার ছেড়েই বলে, আমি কি জিজ্ঞাসা করেছি, উত্তর দিচ্ছ না কেন? যারা এখনো চুপ। চোখ নিচের দিকে যারার কপালে এসে ঠেকলো বীরের ঠোঁটের কাছে। হিল পড়ার কারণে যারা লম্বা হয়েছে। যারা চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। বীর এটা দেখে নিজেকে সংযত রাখতে ব্যর্থ। যারার মুখটা নিজের দু হাতে আবদ্ধ করে নিল। যারার কাঁপা কাঁপা অস্থির দিকে চোখটা স্থির রাখলো বীর। ধীরে ধীরে বীর তার অস্ত্র এগিয়ে নিয়ে যায়। যারার অস্ত্রের নিচে আস্তে করে কামড় দিল। এরপর যখনই দুটো অস্ত্র এক হবে, তখনই দরজায় কড়া নাড়ে মৌ। বীরের হুঁশ ফিরে আসলো। দূরে সরে গেল যারার থেকে। একটু দূরে সরে পকেটে এক হাত রেখে আরেক হাত পেছনে গলার কাছে উল্টিয়ে নিয়ে বিড়বিড় করে বলে, কাবাবে হাত দিই? মৌ কোনো উত্তর না পেয়ে আবারও বলে, ভাইয়া ভিতরে আসবো? হ্যাঁ আয়। মৌ ভেতরে এসে ফোনটা বীরের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু কল করেছে, তোমার সাথে কথা বলবে। বীর ফোনটা নিয়ে কানে ধরেই বলে, আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে কেন? মায়া আফসোস করেই বলে, আমি চাইনি এই বিয়েটা করতে। এই শাহমের রাজ বড়ই ধূর্ত ব্যক্তি, ছলে বলে কৌশলে আমাকে ফাঁদে ফেলেছে। বীর হেসে দিল। মায়াকে বুঝতে না দিয়েই বলে, মন্ত্রী হয়েছে তাকে এমনি এমনি? চালাক না হলে তো আর মন্ত্রী হতে পারতো না। তুমি ফাঁদ পেতেছো এক মন্ত্রীর আস্তানায়, এখন বোঝো ঠেলা? মজা নিচ্ছ তুমি আমার সাথে? ওই মন্ত্রী যে তোমার মামাতো ভাই হয়, এইটা আমাকে আগে বলনি কেন? বীর শুকনো ঠকিলেই বলে, আগে বললে তুমি আমার কাছে থাকতে না, আর তুমি এই সময়টাতে অন্য কোথাও সেফ ছিলে না। আজ তুমি আমার কাছে সেফ আছো, এমনকি আমার দুটো বোনকেও। আর আমাদের একটা বড় ভাই হলো, যেটা হোক ভাগ্য কিছু কেড়ে নিলেও ভালো কিছু দিয়েই দেয়। সো নেক্সট প্ল্যান কি?
কেন বলবো? যাতে আমার থেকে শুনে ওই মন্ত্রীকে অ্যালার্ট করে দাও। আফটার অল সে তোমার মামাতো ভাই আর আমি তোমার পাতানো বোন। বীর রেগে গেল। এতগুলো বছর ধরে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দুই বোনকে নিজের বোনের পরিচয় দিয়েছে, আপন বোন না হলেও আপন বোনের মতো দেখে এসেছে, বিপদে ঠাঁই দিয়েছে, আরও গোপন উপকার করেছে যেগুলো কেউ জানে না। এখন সে কিনা এভাবে কথা বলছে। রাগের সাথে বীর বলে, তুমি যদি এখন আমার সামনে থাকতে ঠাস করে একটা চর বসিয়ে দিতাম তোমার গালে। আমার নিঃস্বার্থ ভালোবাসার স্নেহকে তুমি এই চোখের দেখাও। যদিও রাজের স্বার্থের জন্যই তোমাকে আমার কাছে রাখতাম, তাহলে তোমাকে পড়াশোনা করিয়ে নিজ যোগ্যতায় তৈরি করতে সাহায্য করতাম না। এই আহরাম খান বীর চাইলে তোমাকে মিস ইউজ করতে পারতো বোন। বীরের রাগের সাথে বলা কথা শেষে বোন বলাটা শুনে মায়া ম্লান হাসলো। রাগের মাথায় কথাগুলো বলেছে, আবার বোনও বলছে। মায়া দীর্ঘশ্বাস ছেড়েই বলে, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি ভাই। কি প্রশ্ন? কিছু না। তুমি তো আমাকে কিছু জিজ্ঞাসা করনি। প্রশ্ন না করেও তো কিছু কথা আদায় করা যায় ভাই। আমিও ঠিক সেই দিকটা অবলম্বন করেছি। বুঝলাম, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। কাম অন ভাই, আমাকে তুমি বড় করেছো। আই অ্যাম এ ব্রেভ গার্ল। আমার কোনো অসুবিধা হতেই পারে না। যদিও হয়, তাহলে আমি তো আছি সারাবাবু। কথাটা বলে রাজ মায়া পিছনে তাকিয়ে দেখে রাজ দরজার কাছে দাঁড়িয়ে আছে। কমিউনিটি সেন্টারের রেস্টরুমে বসে কথা বলছিল মায়া। রাজকে দেখেই বলে, আড়ালে কথা শুনছিলেন? আড়ালে কথা শুনতে যাব কেন? বউয়ের কথা বলে শুনতে আড়ালে হওয়ার দরকার হয় না। আর যদি হয় অপর পাশের ব্যক্তি, আমার শালা বাবু। রাজের মুখে শালাবাবু ডাকতে শুনে বীর খেপে গেল। যদিও বর্তমান সম্পর্ক শালাদুলা ভাইয়ের, কিন্তু এরা তো কাজিন। বীর মায়াকে বলে, ও শালার কাছে ফোন দাও তো। মায়া ফোন এগিয়ে দিয়েই বলে, আপনাকে চাইছে। রাজ ফোন কানে নিয়েই বলে, বল শালা বাবু। আব্বে শালা। ওই, আমি তোর শালা না, বরং তুই আমার শালা। রাগ তোর শালা, আগে বল আমার বোনকে ফাঁদে ফেলে বিয়ে করেছিস কেন? তার আগে তোর বোনকে জিজ্ঞেস কর, আমার বিয়ের আসর থেকে আমার হবু বউকে কিডন্যাপ করলো কেন? বেশ করেছে, কিডন্যাপ করেছে। একটা কেন 10টা মেয়েকে কিডন্যাপ করবে, তোর কি? ওটা আমার হবু বউ ছিল। তো তুই কেন আমার বোনকে বিয়ে করবি? আমার ইচ্ছে হয়েছে তাই বিয়ে করেছে। তোর ইচ্ছায় কাঁথায় আগুন। এখানে শুধু একজনের ইচ্ছায় চলবে, মায়ার ইচ্ছে। মায়াবতীর ইচ্ছে কি সেটা বলুক, আমি পূরণ করে দেব। তাহলে শালা তুই ওপারে চলে যা, কারণ ওটাই তোর বউয়ের ইচ্ছা। আমি ওপারে গেলে তোর বোনকে নিয়ে যাব। একা একা ওপারে ভালো লাগবে না। বিয়ে করেছি মাত্র, ইনকমপ্লিট বাসরটা তাহলে ওপারে চড়তে হবে। তুই বেটা আসলে একটা লাগামহীন। আমার বাপও একই কথা বলে। মায়া দেখছে এই রাস্তার ভাইকে কথার জালে হারাতে ব্যস্ত। রাজ রেগে রাজের কান থেকে ফোনটা নিয়ে বীরকে বলে, এই পাগলা মন্ত্রীর সাথে তর্ক করো না তো ভাই। আমি তোমার সাথে পরে কথা বলবো। রাজ আফসোসের সাথেই বলে, দেখলো তো চলো বাবু, বলেছিলাম না আমার মায়াবতীর ইচ্ছে পূরণ করব। এই দেখ, মায়াবতী এখন তার ইচ্ছেটাই পাল্টেছে। এখন সে আমাকে সময় দিবে। ভাইকে এখন তার দরকার নেই। বীর ফোনের ওপাশ থেকে হেসে দিয়ে কল কাটে। পেছনে ফিরে মৌকে ফোনটা দিয়ে বলে, আমি একটা কাজে ব্যস্ত থাকবো, তাই ঢাকা যেতে পারবো না, কিন্তু কাজটা শেষ করে ঢাকায় যাব। তুই চিন্তা করিস না বোন। মৌ হেসে দিল। যারার দিকে তাকিয়ে বলে, তুমি ফ্রেশ হওনি? আর তোমার জামা কাপড় কোথায়? যারা নিজেকে একবার দেখে আবার বীরকে দেখে নিয়ে চোখটা ঝাঁচালো করে বলে, যারা নিজেকে একবার দেখে আবার বীরকে দেখে নিয়ে চোখটা ঝাঁচালো করে বলে, এমনভাবে বলছেন যেন আমি জানতাম আপনি এভাবে করবেন আমার সাথে। জামা আনার সময় পাইনি। আমার জামা তোমার ফিট হবে না, কারণ আমি তো 5 ফিট 2, তুমি দেখতে 5 ফিট 5। আপুর জামা তোমার গায়ে একটু ঢিলা হয়ে যাবে, তুমি যে চিকন। আপু একদম পারফেক্ট, চলবে কি? যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। বীর বলে, আজ রাতের মধ্যেই ওর জন্য 2 সেট আনার ব্যবস্থা করব। কাল আমরা বোনের শোরুম থেকে না হয় ড্রেস কিনে আনবো। মৌ উত্তেজিত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। মৌ চলে যায়। বীর চারার দিকে তাকিয়েই বলে, এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এর ফল কিন্তু ঠিক হবে না। তোমার সাথে পরে হিসাব করছি, এখন আসি। বীর চলে যেতেই
যারা হাফ ছাড়লো। এতক্ষণের ভিতর মুখটা আপনা আপনি হাস্যজ্জ্বল হয়ে উঠল। কিছু প্ল্যান সেও করে রেখেছে। আফটার অল সে তো সোনালির বোনের মেয়ে। সোনালির থেকে শিখেছে কিভাবে চুপ থেকে লোক এড়িয়ে যাওয়া যায়। মায়া চোখটা ছোট ছোট করে রাগ দেখিয়ে তাকালো রাজের দিকে। রাজ একটা কাগজ এগিয়ে দিল, যেটা দেখে মায়া বলে, এটা কি? নিজে দেখে নাও। মায়া কাগজটা খুলে দেখে বাড়ির দলিল, যেটা এখন মায়ার নামে। মায়া মৃদু হেসে মনে মনেই বলে, এমনিতেও ওই বাড়ির অর্ধেক অধিকার আমারই। দাদু যে আমার নামেই লিখেছিল, যেটা আমি আবারও ফিরিয়ে নিতাম। লাকিলি মন্ত্রীমশাই আমাকে অগ্রিম দিয়ে দিল। রাজ তুড়ি বাজিয়েই বলে, শ্বশুর বাড়িতে যাবে না? আপনি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলবেন না। আমি তোমার ভাইয়ের সাথে কখন কথা বললাম? আমি তো আমার মামাতো ভাইয়ের সাথে কথা বললাম। মায়া উত্তর না দিয়ে চলে গেল। বাইরে আসতেই মাহমুদ সর্দার বলে, চলো এখন বাসায় যেতে হবে। মায়া মাথা নাড়ালো। মাহমুদ সর্দার মায়ার ডান হাত ধরে নিয়ে যাচ্ছে গাড়ির দিকে। গাড়ির কাছে সে দরজা খুলে দিলেন। মায়া বলে, এসব কিছু দরকার ছিল না, আমি খুলে নিতাম। বাবার আছে সন্তানের একটু মিষ্টি মধুর স্মৃতিতে জড়াতে। আমিও আমার এই মেয়েটার সাথে না হয় স্মৃতি করে নিলাম। মায়ার মুখটা মলিন হয়ে আসলো। চোখটা আপনা আপনি চলে গেল মোহন সর্দারের দিকে। মাহমুদ সর্দারের থেকে মায়া যে কথাটি শুনলো, এটা তো মায়া নিজ বাবার থেকে কখনো পায়নি। মোহন সর্দারের দিকে চোখ রেখে মায়া বলে, কিছু বাবা এমনও হয় যারা আসলে কাপুরুষ। সন্তান তো দূরের কথা, নিজের স্ত্রীকেও তারা মূল্যায়ন করে না। ওসব বাবা নামক পুরুষদের বিষাক্ত কীট বলা হয়। মোহন সর্দার কথাগুলো শুনে মায়ের দিকেই চোখ রাখলো। মাহমুদ সর্দার কি বলবেন বুঝে উঠতে পারলো না। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রাজ এসে তারা দিয়েই বলে, আচ্ছা, এখানে ইমোশনাল হয়ে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানে আছে? আমার মানে ঘুমানোর সময় পেরিয়ে যাবে তো। আশেপাশে সবাই হেসে দেয়। রুদ্র হাসতে হাসতেই বলে, ওটা ঘুমানোর সময় না ব্রো, বলো বাসরের সময়। উচিত কথা সব জায়গায় বলতে নেই ভাই। তাছাড়া মন্ত্রী হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে। রাজের শেষ কথাটা যেন ছিল বিশ্বজয় করার হাসির। রাজের মতো ছেলে যে কিনা লাগাম ছাড়া কথা বলে, সে আবার খুঁজছে প্রেস্টিজ। রাজের ভাই বোন সবাই এহেন কথা শুনে হেসে তো দিলই, আজ মাহমুদ সর্দার নিজেও হেসে দিলেন। ছেলে যে তার মন খারাপ থাকতেই দিতে চায় না। অবশেষে সর্দার বাড়ির সামনে সে দাঁড়ালো গাড়ি। মায়ার পাশে জানালার কাছ নিয়ে নিচে নামানো ছিল। সর্দার বাড়ির সামনে গাড়িটি থামতেই দেখতে থাকে তার সেই পুরনো স্মৃতিজড়িত বাড়ি। সেই স্মৃতি শুধু স্মৃতি না, তিক্ত জীবন। বহু বছর পর বাড়িটির সামনে এসেছে মায়া। এই তো সেই গেট, যে গেটে তার মাকে ঘাট ধাক্কা দিয়ে অন্ধকার রাতে বের করে দেওয়া হয়েছিল। এই সেই গেট, যে গেট থেকে রাজ তার তলপেটে লাথি মেরে বের করে দেয়। মায়ের এখনো মনে আছে শাহানা পারভিন অনুরোধ করেই বলেছিল, শাহামির বাবা, এমন করো না। আমার গর্ভে তোমার আর এক বোন আছে বাবা। আমি যে তোমার মমতাময়ী মায়ের সমতুল্য। আমি তোমার মায়ের গহনা চুরি করিনি। আমার নিজেরই যথেষ্ট গহনা আছে, আমার এগুলো লাগবে না। কিন্তু না, কোনো কাজে দিল না শাহানা পারভিনের সেই অনুরোধ। উল্টো মায়া কান্না করলো। রাজ হুঙ্কার ছেড়ে মায়াকে লাথি মেরে ভেতরে ঢুকে যায়। মায়া কান্না করতে করতে ওর মায়ের কাছে এসেই বলেছিল, আমার পুতুল বর পচা আম্মু, পুতুল বর খুব পচা। আমাকে এতদিন খুব মেরেছে, আজকে তোমাকেও বের করে দিল। এই পুতুল বরকে আমি একদিন খুব মারবো। শাহানা পারভিন সারা রাত দরজায় দাঁড়িয়ে দরজা ধাক্কাতে থাকে। কেউ এসে খোলেনি দরজা। কারো মন সেদিন একটি বারের জন্য খোলেনি। অতীত মনে পড়তেই মায়ার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে শুরু করে। ঠিক তখনই মায়ের সামনে হাত রাখে রাজ। মায়া দেখলো হাতের দিকে। কখন গাড়ির দরজাটা খুলেছে বুঝতে পারেনি মায়া। মায়ের সাথে ঘটে যাওয়া অতীত মনে করে যে রাজের হাতে হাত না মিলিয়ে মায়া বের হয়ে গেল গাড়ি থেকে। রাজের চোখে এমনভাবে চোখ রাখলো যেন এই চোখ দিয়েই ভস্ম করে দিবে রাজকে। রাজ দেখছে মায়ের চোখে তার প্রতি জমে থাকা ঘৃণা। কিছু না বলে মায়ের সাথে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই মনে পড়ে সোনালি সেদিন রাতে বলেছিল, এই বাড়িতে যদি দ্বিতীয়বার আসো তাহলে আবারও লাথি মেরে তোমাকে বের করে দেওয়া হবে, আর এটা করবে তোমার ওই পুতুল বর।
মায়া এখন একটা টেবিল হাসি দিয়ে নিচে বসে পড়ে। রাজসহ বাকি সবাই অবাক হয়ে যায়। মায়া নিচে বসে নিজের বাম পা ধরেই বলে, আহ, আমার পা মনে হয় মুচকে গেছে, আমি হাঁটতে পারবো না এখন। মাহমুদ সর্দার মায়ের কাছে এসেই বলে। দেখি মা তোমার পা। মায়ের ডান হাত দেখিয়ে বাধা দিয়েই বলে, আপনি আমার শ্বশুর হন, আপনাকে কি করে আমার পায়ে হাত দেওয়াই? মায়া কিছুক্ষণ এদিক ওদিকে তাকালো। দেখলো মালিনী, সোনালী, মোহন সর্দার ও আহান সর্দারের গাড়ি এসেছে। বাকি ছেলে মেয়েরা গান বাজাবে বলে অন্য গাড়িতে আছে। মালিনী, সোনালী এরা নামতেই মায়া কান্নারত কণ্ঠেই বলে, আমার শাশুমা কি পারবে আমার কি হয়েছে দেখতে? মালিনী ভ্রুকুটি করে বলে, কি হয়েছে? মেয়েটার পা মচকে গেছে, উঠতে পারছো না। রাজ দেখছে চুপ করে। পাশে বর থাকতে কোন দুঃখে শাশুড়ির পেছনে লাগলো এটাই রাজ বুঝতে পারলো না। মায়া চোখে পানি না আনলেও মুখটা কান্না কান্না ভাব প্রকাশ করেই বলল, শাশুমা তো মায়ের সমতুল্য, যদি তিনি অসুস্থ বোধ করেন তো কাকি শাশুমা আছেন, তিনি কি একটু আমার পা দেখে বলতে পারবেন কি হয়েছে আমার পায়ে? সোনালী চিৎকার করেই বলে, আমি কেন তোমার পায়ে হাত দিতে যাব? রাজ এদেরকে থামিয়েই বলে, আমার বউয়ের পায়ে কি হয়েছে এটা আমিই দেখব, তোমাদের এত ভাবতে হবে না। রাজ এগিয়ে আসতে নিলে মায়া লক্ষ্মী বউয়ের মতো করেই বলে, ছি, বউয়ের পায়ে স্বামী কেন হাত দিবে? এটা তো অমঙ্গলের কাজ, এইটা মানায় না। রাজ খুব খুব করে কেসে দিল। মায়ার এই প্রতিভক্ত কথা যেন রাজের হজম হতে কষ্টকর। মাহমুদ সর্দার এবার সোনালীকেই বলে, মেয়েটা কষ্ট পাচ্ছে, যখন এতই অনুরোধ করছে তাহলে শোনো তার কথা। পা তো দেখতে বলেছে, পা ধরে ঝুলে তো থাকতে বলেনি। মালিনীর কোমরে ব্যথা না হলে ওকেই বলতাম মেয়েটার পা দেখতে। তুমি না হয় মায়ের স্থানে একটু মেয়েটার সেবা করলে। এই নোংরা কীটকে মায়ের স্থানে মায়া কখনোই রাখবে না। মনে মনে কথাটি বলে মায়া। সোনালী সবার দিকেই তাকালো। সবাই নিশ্চুপ। নিজ দায়িত্বে কথা বাড়ালে এখন বিপদে পড়বে। তাই সে মায়ার পায়ের কাছে গিয়ে মায়ের পায়ে হাত দিল। মায়া এটা দেখে ঠোঁটে ডেবিল হাসি ফোটালো। মায়া মনে মনেই বলে, আমাকে লাথি মেরে বের করার কথা বলেছিলেন না আপনি? আজ দেখুন কার পায়ে কার হাত। অবশ্য শেষ খেলার আগে কিছুই জানতে পারবেন না। সোনালী পা নাড়িয়ে চাড়িয়ে বলে, কই কোথাও কিছু দেখছি না তো। মায়া চিৎকার করে বলে, আজ আমার পা, এই মহিলা আমার পা ভেঙে দিল। মায়ের এই ঠঙের আহাজারি ধরে ফেলেছে রাজ। তবে রাজ নিজেও কম কিসে। মায়ের পাশে বসেই বলে, চিন্তা করো না মায়াবতী, আমি পতি বলে পা না ধরতে পারি, আজকে তুমিটাকে ধরতে পারবো। মাহমুদ সর্দার এবার গাম্ভীর্যের সাথেই বলে, বেয়াদব ছেলে, কোথায় কি বলতে হয় জানো না? রাজ যেন ব্যাকল বনে গেল। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, আমি আবার কি করলাম? কিছুক্ষণ ভেবে রাজ নিজের জিহ্বায় নিজে কামড় দিয়ে বলে, দুষ্টু বাবা। ছেলে বলে কি দুষ্টু বাবা? ছেলে বলে একদিকে ভেবে, বাবা কথাটা নিয়েছে আরেক দিকে ভেবে। আমি বুঝিয়েছি যে এখন আমি আমার বউকে কোলে নিয়ে বাড়িতে ঢুকবো, এছাড়া কি উপায় আছে? বউ আমার গৃহ প্রবেশে পা মচকেছে, তাই বলেছি কথাটা। বুঝেছ এবার? মাহমুদ সর্দার এবার নিজেই বোকা হয়ে গেল। অবশ্য এই যে ছেলে কখন কোন মস্তিষ্কে কোন কথা বলে কিছুই বুঝতে পারে না। মাহমুদ সর্দার একটু কেশে দূরে সরে গেলেন। মালিনী তার পাশে এসে দাঁড়ালো। মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখেই বলে, বোঝোই তো, ছেলেটা আমার জন্য তোমার সাথে রুড বিহেভ করতে করতে আজ এমন তৈরি হয়েছে। না তুমি আমাকে বিয়ে করতে, আর না আজ রাজের এমন মুখ হতো। মাহমুদ সর্দার মাথা ওপর নিচ করেই বলে, ঠিকই বলেছ। তুমি যে বয়সে ছেলেকে শাসন করার দরকার, একটু আদর করার দরকার, ওই বয়সে আমি ছেলেকে সময় না দিয়ে উল্টো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম। রোহিণীর মৃত্যুতে ভেঙে পড়েছিলাম, তাই তো ছেলেটা আমার এমন তৈরি হলো। গাড়ির আওয়াজ পেতেই সবাই পেছনে তাকালো। গাড়ি থামার সাথে সাথে গান থেমে গেল।
মায়া এখনো নিচে বসে আছে, সোনালি মায়ের পা ধরে রেখেছে। রুদ্র, মিলি, সিয়া, হিয়া এরা নামার পর সোনালি চোখ ফিরিয়ে মায়াকেই বলে, এই যে মেয়ে, তোমার পায়ে কিছু দেখা যাচ্ছে না। মায়া কাঁদো কাঁদো মুখ করেই বলে, আমার পায়ে খুব ব্যথা। সিয়া আর হিয়া দৌড়ে এসেই বলে, ভাবির কি হয়েছে? মায়া ওদের দিকে তাকিয়ে বলে, পড়ে গেছি আমি, খুব ব্যথা করছে। আমাদের সাথে ভিতরে চলো, পায়ে মহরম দিয়ে দেব। হাঁটতেই তো পারছি না। রুদ্র এগিয়ে এসেই বলে, আমার মতো দেবর থাকতে চিন্তা কিসের ভাবিজি? চলো তোমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে যাই। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।